আচ্ছা দেখো, আমাদের বিভীষণের প্রতি মেঘনাদ এই কবিতার পাঠ পরিচিতিতে একটা লাইনে দেওয়া আছে। এই কবিতার প্রত্যেকটি পংক্তি বা চরণ কয় মাত্রার? 14। দুইটা পর্বে বিভক্ত এই লাইনটা। প্রথম পর্ব 8 মাত্রা আর দ্বিতীয় পর্ব কয় মাত্রা? 6। এই 8 আর 6 মোট কত? 14। এখন বিষয় হলো যে এই 14 মাত্রা বা মাত্রা বিন্যাস কিভাবে করতে হয় এটা আমরা আজকে শিখবো। সবাই প্রস্তুত? স্যার। আচ্ছা দেখো, প্রথমত আমাদের জানতে হবে যে এই যে ছন্দ, ছন্দ মোট কত প্রকার? ছন্দ স্বাভাবিকভাবে 3 প্রকার: স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, আর একটা হচ্ছে অক্ষরবৃত্ত। আর একটা কি? অক্ষরবৃত্ত। এখন এই অক্ষরবৃত্ত থেকেই অমিত্রাক্ষর, সনেট বা বিভিন্ন যে কাব্যিক ধারা সেটা এই অক্ষরবৃত্তের মধ্যেই পড়ে। তো এখন দেখো, আমাদের এই যে বিভীষণের প্রতি মেঘনাদ এই কবিতাটা কোন ছন্দে লেখা বলো তো? অমিত্রাক্ষর ছন্দে। কোন ছন্দে? অমিত্রাক্ষর ছন্দে। অমিত্রাক্ষর ছন্দে। এখন খাতায় নোট করো, খাতায় নোট করো যে অমিত্রাক্ষর ছন্দের বৈশিষ্ট্য কি। অমিত্রাক্ষর ছন্দের বৈশিষ্ট্য, আর আমি আবার বলছি যে অমিত্রাক্ষর বলতে অক্ষরবৃত্তের একটা অংশ। তো এই ছন্দে লিখে রাখবো মুক্তাক্ষর সব সময় 1 মাত্রার হয়। মুক্তাক্ষর কয় মাত্রা? 1 মাত্রা। আর লিখতে হয় এরকম করে, এর সিম্বলটা হচ্ছে এরকম। আর তারপরে লেখো বদ্ধাক্ষর। বদ্ধাক্ষর শব্দের প্রথমে বা মাঝে থাকলে 1 মাত্রা। কয় মাত্রা? 1 মাত্রা। আর বদ্ধাক্ষর লিখতে হয় এরকম একটা টান, তার উপরে একটা টান। আর যদি শব্দের শেষে থাকে, শব্দের শেষে থাকলে কিন্তু ওই বদ্ধাক্ষর 2 মাত্রার হয়ে যাবে। কয় মাত্রার হয়ে যাবে? 2 মাত্রার। আবার একটি শব্দ যদি বদ্ধাক্ষর হয়, একটি শব্দ যদি বদ্ধাক্ষর হয় তার মাত্রা বিন্যাস 2 হবে। খুব ভালো করে এটাকে খাতায় নোট করো যে অমিত্রাক্ষর বা অক্ষরবৃত্ত ছন্দের মাত্রা যে বিন্যাস সেটা হয় মুক্তাক্ষর সব সময় 1 মাত্রা, আর মুক্তাক্ষর লিখতে হয় এই সিম্বল বা এই প্রতীকে। বদ্ধাক্ষর শব্দের প্রথমে বা মাঝে থাকলে 1 মাত্রার হয়, এই যে 1 মাত্রা। আর যদি শব্দের শেষে হয় তাহলে কয় মাত্রা লিখতে হবে? 2 মাত্রা। আর একটি শব্দ যদি বদ্ধাক্ষর হয় সেখানে কয় মাত্রা লিখবো? 2 মাত্রায়। এই পর্যন্ত কি আমরা বুঝতে পেরেছি? এখন প্রশ্ন হলো যে স্যার মুক্তাক্ষর আর বদ্ধাক্ষর এই দুইটা আবার কি? এখন এইটুকু যদি খাতায় লেখা থাকে এর পরের অংশটা আমরা শিখবো যে মুক্তাক্ষর আর বদ্ধাক্ষর আসলে কি। তারপর একটা লাইনের বা চরণের মাধ্যমে আমরা এই সিদ্ধান্তে উপনীত হব যে হ্যাঁ এই লাইনে এতগুলো মাত্রা আছে। সবাই খাতায় নোট করো। আচ্ছা দেখো, এখন আমরা অক্ষর কি সেটা জানবো। অক্ষর হলো একটি শব্দ উচ্চারণের সময় আমরা যে কয় প্রয়াসে বলি, প্রত্যেক প্রয়াসই হলো এক একটি অক্ষর। এখন আমরা কিন্তু একটা প্রচলিত মানে ভুল ধারণায় থাকি যে অক্ষর বলতে আমরা বুঝি সাধারণত ওই যে স্বরেয়, স্বরেয়া, ক, খ, এ, বি, সি, ডি এগুলো, কিন্তু এগুলোকে বলা হয় লেটার বা বর্ণ। বর্ণ আর অক্ষরের ধারণা কিন্তু আলাদা। অক্ষর কি? মনে করো আমরা একটা শব্দ নিলাম বিশ্ববিদ্যালয়। কি শব্দ নিলাম? বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়। এখন দেখো এই যে শব্দ, এই শব্দটা যদি আমরা উচ্চারণ করতে যাই তাহলে কয় প্রয়াসে মানে কয় ভাঙা দিয়ে বলবো? প্রথমে কি বলবো? 20। প্রথমে কি বলবো? 20। তারপরে কি? শ। তারপরে বিদ। তারপরে দা। তারপরে কি? লয়। 20 শ বিদ দা লয়। তাহলে এই যে শব্দটা তাহলে আমরা কয় প্রয়াসে বললাম? 1 2 3 4 5। তাহলে এই শব্দে অক্ষরের সংখ্যা কতটি? 5টি। তাহলে মা কয় প্রয়াসে বলেছি? 1 প্রয়াস। মা। তাহলে একটা অক্ষর আছে এই শব্দে। বাবা, বা, বা। কয় অক্ষর আছে? 2 অক্ষর। তাহলে একটা শব্দ উচ্চারণের সময় আমরা যে কয়টা প্রয়াস বা যে কয় ভাঙা দিয়ে উচ্চারণ করি, প্রত্যেক ভাঙা অংশ বা প্রয়াসকে বলা হয় অক্ষর। তাহলে এই বিশ্ববিদ্যালয় শব্দে কয়টা অক্ষর আছে? 5টি। এখন কি অক্ষর বুঝতে আমাদের সমস্যা হবে? এই জন্য বলেছি যে অক্ষর আর বর্ণ কিন্তু আলাদা।
এখন দেখো এই অক্ষর আমার দুই প্রকার। এই অক্ষর কত প্রকার? দুই প্রকার। একটা মুক্তাক্ষর আর একটা হচ্ছে বদ্ধাক্ষর। অক্ষর কত প্রকার? কি কি? মুক্তাক্ষর আর একটা হচ্ছে বদ্ধাক্ষর। তাহলে এখন দেখো যে আসলে মুক্তাক্ষর গুলো কি কি আর বদ্ধাক্ষর গুলো কি কি বা কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা দেখব। এই যে মুক্তাক্ষর, মুক্তাক্ষর এই অক্ষর সবসময় মুক্ত বা স্বাধীন। এই অক্ষরটা কি মুক্ত বা স্বাধীন এবং এই অক্ষরটা অনেকক্ষণ বলা যায়। এই অক্ষরটা কি করা যায়? অনেকক্ষণ বলা যায়, অনেকক্ষণ বলা যায়। আর আরেকটা শর্ট টেকনিক আছে যে এই অক্ষরগুলোতে সাধারণত শেষে এই যে স্বরে অ, আকার, রস্বীকার, দীর্ঘিকার, হ্রস্ব, দীর্ঘ, ঋ, এ, ওই, ও, ও, তার মানে যে অক্ষরগুলো শেষে এই কারগুলো বা স্বরে অযুক্ত যদি বর্ণ থাকে ওই অক্ষরগুলোকে আমরা কি বলবো? মুক্তাক্ষর। আর যে অক্ষর মুক্ত বা স্বাধীন কোনো বাধাপ্রাপ্ত হয় না সেই অক্ষরকে বলা হয় মুক্তাক্ষর। যেমন দেখো এইখানে এই যে স, এই যে স এই অক্ষরের শেষে অকার আছে। কি আছে? অকার। এই যে এইটা আছে, তাহলে এই সটা মুক্তাক্ষর নাকি বদ্ধাক্ষর? ভালো করে বুঝো। এই যে তাল ভাষায় অকার স, এই অক্ষরের শেষে অকার আছে। কি আছে? তাহলে অকার থাকলে এটা কি অক্ষর হবে? মুক্তাক্ষর। আবার এই অক্ষর মুক্ত বা স্বাধীন অনেকক্ষণ বলা যায়, যেমন স অনেকক্ষণ বলা যাচ্ছে। এই অনেকক্ষণ বলা গেলে সেই অক্ষরকে আমরা কি বলবো? মুক্তাক্ষর। এরপরে এই যে দা আকার আছে। কি আছে? আকার আছে। তাহলে দা অনেকক্ষণ বলা যাচ্ছে, তাহলে এই আকারটা কি হবে? মুক্তাক্ষর। এখন দেখো এই যে 20, 20 কি আমরা 20 বলেছি নাকি 20 বলেছি? 20 থেমে গেছে। এই থেমে যাওয়া অবস্থা যে অক্ষরে আছে সেটাকে বলা হয় বদ্ধাক্ষর। সেটাকে কি বলা হয়? বদ্ধাক্ষর। এবার বিদ, আমরা বিদ বলেছি নাকি বিদ বলেছি? কোনটা? বিদ। বাধাপ্রাপ্ত হয়েছে এবং আমরা থেমে গেছি। এই থেমে যাওয়া অক্ষরগুলোকে বলা হয় বদ্ধাক্ষর। তাহলে আয়েশা বলো তো লয় এটা কি মুক্তাক্ষর নাকি বদ্ধাক্ষর? লয়, থেমে গেছি। তাহলে ওইখানে লিখে রাখো যে বদ্ধাক্ষর আসলে কি? বদ্ধাক্ষর। বদ্ধাক্ষর যে অক্ষর বলার সময় থেমে যায়। কি হয়? থেমে যায়। এবং যে অক্ষরে হর্ষ থাকে মানে স্বরে অটা অনুচ্চারিত থাকে তাকেই বলা হয় বদ্ধাক্ষর। তবে এটা জেনে রাখো আমাদের যতগুলো ব্যঞ্জন বর্ণ আছে প্রত্যেকটা কিন্তু এই বর্ণকে ভাঙলে পরে কি পাওয়া যায়? ক যোগ অ। তার মানে এই ক এর মধ্যে কি যুক্ত আছে? স্বরে অ। এই অটা যদি আমরা আলাদা করে দেই তাহলে মাঝখানে কি চলে আসে? ক এর নিচে হর্ষ। তাহলে দেখো আমরা জানি যে তালব্য এটাকে ভাঙলে হয় তালব্য নিচে হর্ষ যোগ অ। কিন্তু এখন দেখো তো আমরা কি 20 বলেছি নাকি এই 20 পর্যন্ত বলে থেমে গেছে? এই স্বরে পর্যন্ত কিন্তু যায়নি। এই জন্য এখানে কি দিয়েছি? হস বা হসন্ত বা হলত। ঠিক একইভাবে এই যে দ, আমরা জানি যে দ কে ভাঙলে কি হয়? দ যোগ অ। কিন্তু এখানে আমরা কি বিদ বলে থেমে গেছি নাকি বি দ অ পর্যন্ত গেছি? অ পর্যন্ত কিন্তু আমরা যাইনি, এই জন্য এখানে হয় দিয়েছি। ঠিক একইভাবে আমরা লয় বলেছি নাকি লয় বলেছি? লয়, অ পর্যন্ত যায়নি, এই জন্য এখানে আমরা কি দিয়েছি? হস দিয়েছি। তাহলে এখন আমাকে বলো যে তোমরা মুক্তাক্ষর আর বদ্ধাক্ষর এই দুইটা বুঝছো কিনা? মুক্তাক্ষরে একটা স্বাধীন ভাব থাকে, অনেক ধরে বলা যায়, অনেক টান দিয়ে, অনেকটা সারগামের মতো। আর যে সকল অক্ষর শেষে অ আ ই এগুলো থাকে। আর বদ্ধাক্ষরে উচ্চারণ করার সময় থেমে যেতে হয় আর একটা হর্ষ থাকে, মানে সেখানে স্বরে বায়ু উচ্চারণটা থাকে না। এটাকে বলা হয় বদ্ধাক্ষর। তাহলে আমরা মুক্তাক্ষর আর বদ্ধাক্ষর বুঝেছি সাদা। এখন আমাকে একটা লাইন বলো এই কবিতা থেকে। ওই যে প্রথম লাইনটা বলো। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে। এখন দেখো এটা হচ্ছে প্রথম একটা লাইন। এখন আমাদের ওইখানে কি বলা হয়েছে যে প্রত্যেকটা লাইনের 14 মাত্রা আছে। কয় মাত্রা আছে? 14 মাত্রা। এবং এই মাত্রা বা দুইটা ভাগে ভাগ আছে। যেমন প্রথম ভাগে 8 মাত্রা থাকবে আর পরের ভাগে কয় মাত্রা থাকবে? 6। এখন আমরা এটা নির্ণয় করব। দেখো কিভাবে। এতক্ষণে অরিন্দম এটা একটা পর্ব, কহিলা বিষাদে ওটা আরেকটা পর্ব। তাহলে প্রত্যেকটা লাইন দুইটা করে পদ বিভক্ত,
এবং প্রথম পর্বে 8 মাত্রা আছে আর পরের পর্বে কয় মাত্রা আছে 6। এখন এই যে অক্ষরবৃত্ত বা অমিত্রাক্ষর শব্দের যে বৈশিষ্ট্য, মুক্তাক্ষর 1 মাত্রা, বদ্ধাক্ষর শব্দের প্রথমে বা মাঝে থাকলে 1 মাত্রা, শেষে থাকলে 2 মাত্রা, এইটা বিবেচনা করে আমরা এখন এই ছন্দ বের করব। দেখো এ তো থ মে এই শব্দে কয়টা মাত্রা আছে 4টা। এ তো খ মে, তাহলে আমরা যদি উচ্চারণটা করি কি হয় এ তো খ মে, তাহলে এই শব্দে কয়টা মাত্রা পেয়েছি আমরা, কয়টা অক্ষর পেয়েছি আমরা, কয়টা অক্ষর পেয়েছি 4টা। এখন এই যে আকার আছে না, তাহলে আকার থাকে এটা মুক্তাক্ষর নাকি বদ্ধাক্ষর, মুক্তাক্ষর। আর আমরা জানি যে মুক্তাক্ষর কয় মাত্রা 1 মাত্রা। এবার দেখো তো এই তো হস আছে এবং আমরা থেমে গেছি, এটা কি অক্ষর বদ্ধাক্ষর। আর বদ্ধাক্ষর শব্দের মাঝে আসে, কোথায় আছে মাঝে, তাহলে বদ্ধাক্ষর শব্দের মাঝে থাকলে সেটা কয় মাত্রা হয় 1 মাত্রা হয়। কয় মাত্রা হয় ভালো করে কথা দেখো, যে বদ্ধাক্ষর শব্দের শুরুতে বা মাঝে থাকলে 1 মাত্রা হয় আর শব্দের শেষে থাকলে 2 মাত্রা হয়। তাহলে এতক্ষণে এই শব্দে তো বদ্ধাক্ষর শব্দের মাঝে আছে, তাহলে কয় মাত্রা হবে 1 মাত্রা। তাহলে এই যে সেই 1 মাত্রা দিলাম। তারপরে খো, তুমি বলো খো, এটা মুক্তাক্ষর নাকি বদ্ধাক্ষর, খো ওই যে ওকার আছে এবং অনেকক্ষণ বলা আছে খো, তাহলে মুক্তাক্ষর কয় মাত্রা 1। এবার আমি বলো তো নে, নেটা কি মুক্তাক্ষর নাকি বদ্ধাক্ষর, কয় মাত্রার হবে 1 মাত্রার হবে। গুড, ধন্যবাদ। এবার এই যে অরিন্দম এই শব্দটাকে সঠিক বলো তো, সুজয় বলো, এই অরিন্দম থেকে অক্ষরে বিন্যস্ত করো। অ তাহলে অ প্রথমে কি আছে অ, তারপরে কি ঋণ, তারপরে কি দম। এখন দেখো এই অটা হচ্ছে মুক্তাক্ষর, অটা কি মুক্তাক্ষর, ঋণ থেমে যাচ্ছে, এটা হচ্ছে বদ্ধাক্ষর যেহেতু মাঝে আছে এই জন্য 1 মাত্রা। দম বদ্ধাক্ষর কিন্তু এটা শব্দের শেষে আছে, কোথায় আছে শব্দের শেষে, আর শব্দের শেষে থাকলে কয় মাত্রা হয় 2 মাত্রা। তাহলে দেখো এই যে 1 2 3 4 5 6 7 8, তাহলে কয় মাত্রা হয়েছে 8 মাত্রা। আমরা এটা পেয়েছি। এখন দেখো পরেরটা, আচ্ছা পরেরটা তুমি বলো ক কি লা, এই শব্দে বা এই যে অক্ষর বিন্যাস করলাম কয়টা মাত্রা আছে বা কয়টা অক্ষর আছে এখানে, কিটা অক্ষর, তাহলে কোটা কোন অক্ষর হবে মুক্তাক্ষর 1 মাত্রা, কিটা মুক্তাক্ষর 1 মাত্রা, লাটা মুক্তাক্ষর। মানে সবগুলোতে এই যে ওকার রসইকার আকার এবং সবগুলো অনেকক্ষণ ধরে বলা যায়, এই জন্য এগুলো সবগুলোই মুক্তাক্ষর। আর আমরা জানি যে অমিত্রাক্ষর ছন্দে বা অক্ষরিত ছন্দে মুক্তাক্ষর কয় মাত্রা হয় 1 মাত্রা, তাহলে এটা 3। এবার দুর্জয় বলো এই যে বিষাদে এটাকে ভাঙো, প্রথমে কি লিখবো বি, তারপরে কি সা, তারপরে কি দে, এই যে রসিকার মুক্তাক্ষর, আকার মুক্তাক্ষর, একার, তাহলে এটা কি হবে মুক্তাক্ষর। তাহলে এখানে সবগুলোই মুক্তাক্ষর। তাহলে 1 2 3 4 5 6 কয়টা মাত্রা পেলাম আমরা 6টা। এই যে তাহলে 8 আর 6 মোট কত হলো 14। তাহলে এটা কি প্রমাণিত, এটা কি প্রমাণ, মানে এটা আমরা গণিতের মতো করলাম যে আসলে বিভীষণপতি মেঘনাদ এই কবিতায় প্রত্যেকটা লাইনের মাত্রা সংখ্যা মোট কত 14টি। এখন এর আবার বিন্যাস আছে যে প্রথম পর্বে 8 মাত্রা আর দ্বিতীয় পর্বে কত মাত্রা আছে 6 মাত্রা, তাহলে 8 আর 6 কত হলো 14।